অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্লোবাল এঙ্গেজমেন্ট পার্টনারশিপ অফিস জেআইএস গ্রুপ ম্যামকে স্বাগত অনুষ্ঠানে। তো শুরুটা করব অবশ্যই যে বলছিলাম চিন্তা ক্লাস 12-এর পর জেআইএস গ্রুপের হাত ধরে আপনি কিভাবে এগোবেন। তো শুরুটা আমি স্যারের থেকেই করি যে ঠিক এই জায়গায় আমাদের প্রচুর চিন্তা, প্রত্যেক বাড়িতে একটাই এখন কথা, কারণ সামগ্রিক যা পরিস্থিতি তাতে কি করা যায় ক্লাস 12-এর পর কিভাবে এগোবো। দেখুন, প্রথমেই আমরা সবাইকে যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং আমরা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে 12 ক্লাসের পরে আমরা কোথায় যেতে পারি বা কীভাবে কোন দিকে আমরা কেরিয়ার অপশানগুলোকে নিতে পারি। এখন এবছর যে পরীক্ষাটা হয়েছে 12 ক্লাসের, সেটা কিন্তু একটা নিউ এডুকেশন পলিসি যেটা হয়েছে এনইপি 2020, তারই প্রেক্ষাপটে হয়েছে। এটা এর আগে হয়নি কিন্তু কখনো। এবং এনইপি 2020-তে আপনারা জানেন যে অনেকগুলো দিক এসছে। যেমন আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের আওতার মধ্যে এসেছি, আমরা ফ্লেক্সিবল হয়ে গেছি, অনেকগুলো ব্যাপার আমরা একসঙ্গে পড়াশোনা করতে পারি। একই সঙ্গে আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি, 3, 4, 5 এরকম একটা ভাগের মধ্যে আমরা এসেছি। এবং সেখানে আমরা কোনো একটা সময় কিন্তু যদি এক্সিট নিয়ে আমাদের একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হবে, অর্থাৎ আমি যদি সেকেন্ড ইয়ারে পড়ে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার পড়াটা নষ্ট হবে না, তার একটা জায়গা থাকবে এবং পরবর্তীকালে আমরা সেটা ধরে আবার পড়াশোনা করে নিতে পারব। আর অন্যদিকে হচ্ছে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দিয়ে ঢুকছি, সেটা হচ্ছে প্রযুক্তির অসম্ভব একটা র্যাপিড চেঞ্জিং হচ্ছে। আমাদের সামনে চলে এসছে এআই, আমাদের সামনে চলে এসছে এমএল, আমাদের সামনে চলে এসছে রোবোটিক্স, আমাদের হাতের কাছে চলে এসছে আইওটি এবং আরও অনেকগুলো দিক, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, এগুলো। ফলে একদিকে প্রযুক্তি আমাদের একটা অপরচুনিটি দিচ্ছে, অন্যদিকে এনইপি 2020 আমাদের কাছে অনেকগুলো অপরচুনিটি সামনে নিয়ে আসছে যেটা আগে ছিল না। আবার আরেকটা পয়েন্ট দিকে, অন্য দিক থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা ভাবি, তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আগে যেমন আমাদের 3টে বা 4টে কেরিয়ার অপশান থাকতো, যেখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলা হতো, কিংবা ডাক্তারবাবু বলা হতো, কিংবা উকিলবাবু বলা হতো। এখন কিন্তু এখানে প্রায় 200টা সাবজেক্ট, ফলে কনফিউশনের অনেক বড় পরিধি তৈরি হয়ে গেছে। যারা ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছেন, যারা বাবা মারা অতটা শিক্ষিত নন বা অতটা পারদর্শী নন অথবা খোঁজখবর রাখেন না, তারা কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন কোনটা করলে আমার টাকা আসবে। কারণ পড়াশুনো শেষকালে কি, পড়াশুনোর শেষকালে হচ্ছে আমার ইনকাম কী হবে, আমি কতদূর যাব, আমি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো কিনা, অর্থশীল ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো কিনা, আমাকে লোকেরা কদর দেবে কিনা, এবং সারা জীবনটা আমি সচ্ছলভাবে চালাতে পারবো কিনা। ফলে এদিক থেকে যদি বলেন, তাহলে ওই ইঞ্জিনিয়ারিং এখনও পর্যন্ত ডিমান্ডেড সাবজেক্ট, ডাক্তারি এখনও পর্যন্ত ডিমান্ডেড সাবজেক্ট যারা সায়েন্স নিয়ে পড়ছে। এবং এরা এখন এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত করে নিচ্ছে এআই বা এমএলকে, সেটা মেকানিক্যালি হোক, ইলেকট্রিক্যালি হোক, কম্পিউটার সায়েন্স তো আছেই। এবং তার সঙ্গে আমাদের যদি বায়োমেডিক্যাল পড়তে হয় বা অটোমোবাইল পড়তে হয়, যাই পড়ুক না কেন, সেখানে এআই একটা বিরাট ভূমিকা পালন করছে। কারণ এখন বাচ্চারা ChatGPT নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা অনেকেই জানে ChatGPT কী করে করতে হয়, ক্যানভা কী করে ইউজ করতে হয়, কী করে প্রেজেন্টেশন বানাতে হয়, কী করে এবি তৈরি করতে হয়, কী করে গলার ভলিউমকে চেঞ্জ করে দিতে হয়, কী করে ছবিকে আরও সুন্দর করে তুলতে হয়, সবই তারা জানে, স্কুল থেকে পড়তে পড়তেই শিখে গেছে। ফলে এখন ইঞ্জিনিয়ারিং করে ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে, অনেক বেশি ইনোভেটিভ হতে হচ্ছে। পড়াশোনার নাম্বারের সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ইনোভেটিভ হতে হবে, তাকে এই টুলগুলোকে ব্যবহার করতে শিখতে হবে। আর অন্যদিকে যদি কমার্স বলো বা আর্টস বলো, সেখানেও কিন্তু ডিমান্ডেড সাবজেক্ট হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট কমার্সে, যে একটা চার্টার অ্যাকাউন্টেন্সি যদি পাস করতে পারি, অ্যাকাউন্টেন্সির পর যদি সিএ করতে পারি, তাহলে হচ্ছে কি আমি একটা ভালো জায়গায় চলে যাব। আবার আর্টস করে আমি যদি উকিল হই, ওকালতি শিখি, আইন শিখি, তাহলে সেখানেও কিন্তু একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে। কেন কি, আইনে এখন অনেক পরিধি হয়ে গেছে। এখন কর্পোরেট আইন, এখন সাইবার আইন, এখন ক্রিমিনাল আইন, এখন সিভিল আইন, ফলে আইনে এখন অনেকগুলো দিক। ফলে এখানেও কিন্তু খুব একটা ভালো ভালো দিক আসছে। আর সব মিলিয়ে যদি আমার বলতে হয়, তাহলে এই যাই পড়ো না কেন, পরবর্তীকালে গিয়ে আইএএস অফিসার বা আইপিএস অফিসার হওয়ার একটা প্রবণতা থাকে, বা ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা দেওয়ার প্রবণতা থাকে। ফলে সরকারি চাকরিতে এগুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া যায় বা সেখান থেকে আরও বড়ো হওয়া যায়। আর
যদি শিক্ষকতার লাইনে যাও তাহলে সেখানে আমাদের সম্ভাবনা রয়েছে যে গবেষণা করে পিএইচডি করে আমরা একটা ভালো শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, আমরা নোবেলও পেতে পারি, অনেকেই পেয়েছেন এই শিক্ষকতার দিক থেকে গিয়ে নোবেল পেতে পারি। ফলে কোথা থেকে কোথায় যাব সেই রোড ম্যাপটা কিন্তু আগে ঠিক করে নিতে হবে, এবং এই রোড ম্যাপটা যদি ঠিক থাকে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অন্য কারোর কথা না শুনে নিজেকে নিজে কাউন্সেলিং করো। আগে ভাবো আমি কি পারি, আমি কি জানি। আমি ইচ্ছে হবো ম্যারাথনা হওয়ার, আর আমি ফুটবলে খুব বেশি দৌড়লে হাঁপিয়ে যাই, তাহলে কিন্তু হবে না। ফলে আমাকে জানতে হবে যে আমার ভেতরে ক্ষমতাটা কী আছে, কোনটা করলে আমি আরও তাড়াতাড়ি উন্নত করব। সেটা কিন্তু বাবা মা বা গার্জেন বা পাড়ার লোক বা বন্ধু বান্ধবের কথা ইনফ্লুয়েন্স না হয়। আমি প্রথমেই বলবো সেটাকে যাও, নিজেকে মধ্যে কোশ্চেন করো এবং কাউন্সেলিং করো, এবং করে তারপর কলেজে যাও, কলেজ ঠিক করো বা বিষয় ঠিক করো, এবং তারপর ধাপে ধাপে বড় হও। এই হচ্ছে প্রাথমিকভাবে আজকের দিনের শুরু। স্যারের এই কথার সূত্র ধরেই আমি আসবো, কারণ খুব এত ইন্টারেস্টিং এবং এত সুন্দর করে স্যার বুঝিয়ে দিলেন। ইচ্ছে তো থাকে, আমার ইচ্ছে শক্তি রয়েছে, আমি এটা করব, আমার লক্ষ্য রয়েছে এটা করব, কিন্তু তা থাকলে পরেও যে হবে এমনটা নয়, কিন্তু নিজেকে স্থির রাখতে হবে, এবং এই জায়গায় কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। তো ঠিক এই জায়গায় যখন আমি কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন করছি, তখন আমাকে কি কি দেখতে হবে এটা অনেকেই জানেন না, তার জন্য অনেক সময় তারা সমস্যার মুখে পড়তে হয় তাদেরকে। আমি ম্যামের কাছে আসবো ঠিক এই জায়গায়, নির্বাচনের ক্ষেত্রে কি কি আমাদের লক্ষ্য রাখা উচিত না? স্যার তো খুব ভালো করে সুন্দর করে পুরো ব্যাপারটাই এক্সপ্লেন করে দিলেন। এবার ক্লাস 12 পড়া পরে মানে আমি দীর্ঘ লাস্ট 25 ইয়ার্স থেকে এই কাউন্সেলিং যে ওয়ার্ডটা আপনি বললেন, এই কাউন্সেলিংয়ের মধ্যে আছি। কাউন্সেলিং কি, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, স্টুডেন্টরা ক্লাস 12 অলরেডি 10 পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স বা আর্টস নিয়ে নিয়েছে। তো একটা ওদের মনের মধ্যে একটা তো ডিসিশন অলরেডি হয়ে গেছে কি আমি সায়েন্স ফিল্ডে যাব না কমার্স ফিল্ডে না আর্টস ফিল্ডে। এবার যদি আমি বলি সায়েন্সে যদি হয়, তো সায়েন্সে আগে ক্রমশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল দুটোই অপশন ছিল, কিন্তু এখন অপশনস অনেক ভ্যারিড হয়ে গেছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেকগুলো ডিসিপ্লিনস হয়ে গেছে, মেডিকেল তো আছেই, ডেন্টাল আছে, ফার্মাসি আছে, অনেকগুলো অপশন। তো স্টুডেন্ট যদি ঠিক করে কি আমি সাপোজ ইঞ্জিনিয়ারিং করব, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ডিসিপ্লিন, আর আমরা জানি মাদার ইঞ্জিনিয়ারিং একটা কোর ট্রেড যেটা হতো, যেটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল নিয়ে, তারপরে ইলেকট্রনিক্স কমিউনিকেশন এসছে, কম্পিউটার সায়েন্স এসছে, অ্যান্ড এখন উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং তো নানা রকম কোর্স আছে, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, সাইবার সিকিউরিটি, নানা রকমের রোবোটিক্স, নাম আপনি নিন, একটা নাম নিন, সাবজেক্ট অলরেডি অ্যাভেলেবল। এখন শুধু কম্পিউটার সায়েন্স নয়, কম্পিউটার সায়েন্স রিলেটেড কী পড়বো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে ওর স্পেসিফিক সাবজেক্ট পড়বো, মেশিন লার্নিং আছে, আইওটি আছে, সাইবার সিকিউরিটি আছে, ওর স্পেসিফিক সাবজেক্টসগুলো পড়বো। তাহলে স্টুডেন্টের জন্য এখন অপশানস অনেক ভ্যারিড। যে পরিমাণে অপশন ভ্যারিড হয়েছে সেই পরিমাণে কনফিউশনটা অনেক ছড়িয়ে গেছে স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান দুটোর মধ্যেই। অ্যান্ড নানা রকম থেকে অনেক জায়গা থেকে এখন সোশ্যাল মিডিয়াতে রোজ ইউটিউবে শুনছে এই কোর্সটা ভালো, এইটা ভালো। স্টুডেন্টকে আমি এইটাই বলবো, সাথে সাথে গার্জিয়ানকে ওইটা বলবো, সব থেকে আগে তো আমি একটা নির্ধারিত করে নিয়েছি আমি সায়েন্স পড়বো বা আমি ইঞ্জিনিয়ারিং করবো, এই মানসিকতা আমি যখন নিয়ে নিয়েছি তখন আমি ইঞ্জিনিয়ারিংয়ে কী হতে চাইছি, ইঞ্জিনিয়ারিং কী করতে চাইছি বা কোন ডোমেনে আমার ইন্টারেস্ট আছে। কম্পিউটার সায়েন্স যদি পড়বো কী কী সাবজেক্টস আছে, এখন সাবজেক্ট, সিলেবাস, কারিকুলাম এভরিথিং ইজ অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। দেখবো এইটা কি আমরা, যেটা স্যার বললেন, আমি পারবো কি পারবো না ওই ব্যাপারটাও আসছে। এখানে গার্জিয়ানদেরকেও আমরা বলবো কি কোনো টাইমে অভিভাবকদেরকে বলবো স্টুডেন্টকে ফোর্স করবেন না কি আমি করতে পারলাম না ইঞ্জিনিয়ারিং বলে তোকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, বা আমি মেডিকেল করতে পারলাম না তোকে মেডিকেল সায়েন্সেই যেতে হবে, এরকম নয়। স্টুডেন্টের ইন্টারেস্ট দেখুন, সাথে সাথে ইন্টারেস্ট কতটা করতে পারবে, এই দুটো যদি আপনি নির্ধারিত না করতে পারেন আপনি আমাদের কাছে আসুন। আমাদের মতন কাউন্সিলার্স কলেজে আসে, ডিফারেন্ট কলেজ জেএস গ্রুপে সবসময় আমরা কাউন্সিলিং সার্ভিসটা অ্যাভেলেবল করাই স্টুডেন্টদেরকে। ওভার ফোন কথা বলতে পারেন, আমাদের চ্যাটবক্স আছে, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো অ্যাপস আছে, প্লাস আপনি তো সাথে সাথে কলেজে চলে আসতেই পারেন। এবার কলেজে শুধু আসবো কেন আসবো, তো কিছু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা স্যার মেনশন করলেন এনইপি 2020 অনেকগুলো অ্যাক্রিডিটেশন অ্যান্ড অ্যাফিলিয়েশন কথা ওখানে বলা আছে, যেমন ন্যাক অ্যাক্রিডিটেশন।
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডেশন কাউন্সিল আছে অল ওভার ইন্ডিয়া, একটা বডি যেটা কলেজগুলোকে অ্যাক্রিডেশন করে, শুধু ইঞ্জিনিয়ারিং নয়, ইঞ্জিনিয়ারিং, জেনারেল সায়েন্স সব কলেজকে। ন্যাক এ গ্রেড মানে একটা ভালো স্তরের গ্রেড, সেটা দেখতে হবে কি ওই পার্টিকুলার কলেজ যেখানে পড়তে চাইছে সেখানে ন্যাক আছে কি না, ন্যাক সি না বি না এ না এ প্লাস। আমাদের জেআইএস গ্রুপে কলেজে ম্যাক্সিমাম কলেজে ন্যাক এ অথবা ন্যাক এ প্লাস অ্যাক্রিডেশন রয়েছে। প্লাস যে কোর্সগুলো পড়বো, যেটা আমি আপনাকে বললাম, আমি সিভিল পড়বো বা আমি কম্পিউটার পড়বো, যে পার্টিকুলার কোর্সটা পড়বো সেটা এনবি অ্যাক্রিডেশন আছে কিনা। এনবি আবার কি, এনবি হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডেশন, যেটা কোর্সগুলোকে অ্যাক্রিডেট করে। ন্যাক হচ্ছে কলেজকে, এনবি হচ্ছে কোর্সকে। এবার ওই কোর্স, যে কোর্স আমি পড়তে চাইছি সেটা এনবি অ্যাক্রিডেট আছে কিনা। কেন এনবি অ্যাক্রিডিটেশন দরকার? যদি আমি কোর্স বিটেক 4 বছরের করার পরে যদি আমি হায়ার স্টাডিজে যদি ফরেন যদি মাস্টার্স করতে চাই, বা ইন্ডিয়াতেও যদি আমি ভালো ভালো কলেজে যদি আমি আবার ইঞ্জিনিয়ার এমটেকে অ্যাডমিশন নিতে চাইছি, যে স্টুডেন্টরা এনবি অ্যাক্রিডিটেড আছে ওদেরকে প্লেসমেন্ট ক্ষেত্রে বা হায়ার এডুকেশন ক্ষেত্রে খুবই হেল্প হয়। অনেক কলেজ আছে যেখানে আপনার এনরোলমেন্টই হবে বেসড অন ওয়েদার আপনার কোর্সটা এনবি অ্যাক্রিডিটেড ছিল কিনা। তো সেই এই এনবি আছে কিনা, প্লাস আপনার এনআইএফ র্যাঙ্ক 2017 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদের একটা এনআইএফ ন্যাশনাল ইস্যু র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক চালু করেছেন। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জেনারেল সায়েন্স, ইউনিভার্সিটিজ, রিসার্চ নিয়ে, ইনোভেশন নিয়ে, সেই র্যাঙ্কিংতে আপনার যে কলেজ আপনি যাচ্ছেন সেখানে ওখানে আছে কিনা। তো জেআইএস গ্রুপ কলেজেতে ন্যাক এ অ্যান্ড এ প্লাস অ্যাক্রিডেশন আছে, প্রত্যেকটা কোর্স ম্যাক্সিমাম যেটা কোর্স আছে এনবি অ্যাক্রিডিটেড আছে অ্যান্ড এনআইএফ র্যাঙ্কিং আছে। তো এই প্রমত এই 3-4টে অ্যাক্রিডেশন প্রসেস দেখেই আপনি অবশ্যই কলেজে চয়নটা করবেন। একদম, মানে কতটা ইম্পর্টেন্ট ভাবুন। মানে আমরা হয়তো এতদিন অনেক কিছু বুঝতাম না যে অ্যাক্রিডিটেশনগুলো রয়েছে, কোন ক্ষেত্রে কোনটা, এটা দেখে নেওয়াটা সব থেকে দরকার। তাহলে পরে আপনি ভালো নির্বাচন করতে পারবেন সেই কলেজে আপনি যুক্ত হলে পরে আপনার ফিউচার প্রসপেক্ট অ্যাসপেক্ট সেগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা স্যার বলছিলেন কিছুক্ষণ আগে, খুব গুরুত্ব রাখে, প্রত্যেকটা জায়গার স্তরগুলো বুঝিয়ে দিয়েছেন স্যার। তথাপি আমি বলবো যে এই যে ট্র্যাডিশনাল কোর্সেস রয়েছে তার থেকেও স্কিল বেসড ট্রেনিং এটা করলে পরে আমরা অনেক এগিয়ে যাব, এটা খুব স্বাভাবিক। তো এটাতে আমরা কেন জোর দেব? অনেকেই রয়েছেন আজকালকার দিনেও ট্র্যাডিশনাল কোর্সের জায়গাতে তারা যান, কিন্তু এর মধ্যে অনেক বেড়ে গিয়েছে যারা আজকে নির্দিষ্ট জায়গায় ভর্তি হয়ে তারা তাদেরকে উন্নীত করছেন। স্কিল ব্যাপারটা কিন্তু আগেও ছিল। মানে দেখুন, আমি যখন একটা পড়াশুনো করি বা শিখি, তখন সেটাকে আমার কাজে লাগে কিনা বা সমাজের কাজে লাগে কিনা, প্রয়োগটা কী, সেটাই হচ্ছে কি স্কিল। এবং এটাই আমি যত দক্ষ হব আমার ডিমান্ড তত বাড়বে। আমার কাজ হচ্ছে নিজেকে বিকশিত করা। মনে করুন আজকের আমার উল্টো দিকে কয়েকজন ক্যামেরাম্যান বসে আছেন আর আমার এদিকে আপনি বসে আছেন। তো আমাদের দর্শকদের কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য করতে হলে আমাদের যুক্তি যেমন থাকবে তেমনি টেকনোলজি থাকবে। তো টেকনোলজি ব্যাপারটা যদি ঠিক না থাকে তাহলে যুক্তি কিন্তু লোকের কাছে উপস্থিতযোগ্যভাবে গ্রহণযোগ্যভাবে আমরা উপস্থিত করতে পারবো না। আর যদি টেকনোলজি ঠিক থাকে তার মানে হচ্ছে আমি যখন ক্লাসে ঢুকছি, আগে আমি এইটার শুধু শিখতাম, এখন আমরা এটাকে শেখার মধ্যে থেকে হাতে কলমে শেখায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। তার মানে 60% বা 70% হচ্ছে হাতে কলমে, আর 30 বা 40% হচ্ছে থিওরি। এটাকে কীভাবে করা হচ্ছে, আগে আমরা ক্লাসে যেতাম, একেবারে বুঝিয়ে বলছি আমি, ক্লাসে যেতাম, আমাদের ক্লাসে 60টা ছেলে থাকতো, 60টা ছেলেকে একজন শিক্ষক আসতেন, তিনি একটা টপিক সেই দিন পড়াবেন, ব্ল্যাকবোর্ড থাকতো, চক থাকতো, উনি লিখতেন, উনি বলতেন, ছাত্ররা নোট নিত, আপনারও মনে আছে আপনিও নিতেন, আমিও নিতাম, এবং আমরা বাইরে গিয়ে একটা হোম টাস্ক পেতাম যে তুমি বাবা কালকের এসে আমাকে যে এগুলোকে দেখাবে তুমি কি শিখলে, এবং অতগুলো জিনিসকে দেখে হয়তো মার্কিং করে দিল। ভালো মাস্টার হলে তিনি মার্কিংও করতেন যে তুমি 10-এ 5 পেয়েছো বা 2 পেয়েছো, তোমার পড়াটা কালকের এই পর্যন্ত হয়েছে। আজকে আর সেটা হচ্ছে না, আজকে আমরা একে পাল্টে দিয়েছি। পাল্টে দিয়ে আমরা একটা পদ্ধতি চালু করেছি যেটার নাম হচ্ছে ফ্লিপ লার্নিং। ফ্লিপ লার্নিং ব্যাপারটা কী, যে ক্লাস সাইজটাকে ছোটো করে দেওয়া হয়েছে। ক্লাস ছিল 60-এ 30 হয়ে গেছে। এবং কেন 30 হয়েছে? কারণ কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে। স্কিল ডেভেলপ করতে গেলে কিন্তু কনসেন্ট্রেশন বাড়াতে হবে, মানে তাকে হাতে কলমে দেখিয়ে দিতে হবে। তো এই 60টার থেকে 30টা করা হলো, এবং তাকে বলা হলো যে কালকের ফটোগ্রাফির ওপর একটা আলোচনা হবে, তুমি এই ফটোগ্রাফির ওপর আলোচনাটা এই পার্টটাকে নেট দেখে বই দেখে ভালো করে পড়ে আমার কাছে আসবে কোশ্চেনগুলোকে নিয়ে। আমি ক্লাসে ঢুকলাম, আমার হাতে ক্যামেরা, আমাকে দেওয়া হয়েছে ক্যামেরা, এবং ছোটো ছোটো গ্রুপ করে দেওয়া হয়েছে। মাস্টারমশাই বললেন আচ্ছা এবার তোমরা প্রশ্নগুলো শুরু করো। ওরা ক্যামেরার উপরে প্রশ্ন শুরু করলো,
এটা অ্যাপারচার কী, ওটা লেন্স কী, কতটা ডিস্টেন্সে করা যায়, কতটা লাইট করা যায়, কী করে জানবো স্যার, ওটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না। আগে মাস্টারমশাই 30 জনকেই অ্যাড্রেস করতেন, এখন কিন্তু উনি তা করছেন না। এখন উনি এই রাউন্ডের মধ্যে চলে আসছেন, এদেরকে বোঝালেন, তারপর ওদেরকে বোঝালেন, তারপর ওদেরকে বোঝালেন। এটাকে বলা হচ্ছে পার্সোনালাইজড এডুকেশন। এই পার্সোনালাইজড এডুকেশন কিন্তু এনইপির একটা পার্ট, এবং এটাই স্কিলকে বাড়াতে সাহায্য করছে। আর এই পার্সোনালাইজড এডুকেশনটাকে আরেকটা যুক্ত করে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং মানে আমি এইটাকে ভালো করে দেখলাম, আমি বুঝলাম, আমার কোশ্চেনগুলোকে, ডাউটগুলোকে ক্লিয়ার করলাম, করে আমি বেরিয়ে গেলাম। এবার মনে করুন ট্রেনে গিয়ে আমার মনে হলো বা বাসে গিয়ে আমার মনে হলো যে আরে এই কোশ্চেনটা তো করা হয়নি, বা ক্লাসের মধ্যেও মনে হলো আচ্ছা এইটা উনি বললেন, আমি যদি এইটা বলি, দুটোই হতে পারে। এবার প্রথমটা যদি হয় যে ট্রেনে বা বাসে গিয়ে তার মনে হলো আর এই কোশ্চেনটা করা হয়নি, তো তখন তাকে একটা ট্যাব দেওয়া হচ্ছে। ওই ট্যাবটা কানেক্টেড থাকছে আমাদের যিনি টিচার আছেন, যিনি বোঝাচ্ছেন তার কাছে। তিনি ওই প্রশ্নটা শুনলেন, ওটাকে কানেক্ট করলেন, উত্তর দিলেন, এবং হয়তো উনি জানেন না, তাহলে উনি আরেকজন কোনো গ্রুপের মধ্যে ফেললেন, তোমরা এটা করেছো, তাহলে এটা নিয়ে একটা আলোচনা হলো, ডিসকাশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি ক্লাসের মধ্যে শুনলাম, আমি এটা জানি না, কিন্তু একজন কেউ আছে যিনি ভালো ক্যামেরাম্যান এবং ভালো জিনিস করেছেন, সিনেমায় কাজ করেছেন, তার দক্ষতা অনেক বেশি, আমি তাকে কানেক্ট করে দিলাম। তিনি এটার উত্তর দিলেন ছাত্রদের কাছে, তিনি তাকে রেমুনারেশন দেওয়া হয়, অনারারিয়াম দেওয়া হয়, কিন্তু উত্তর দিলেন। এবার এই উত্তরটা পাওয়ার পর ছেলেমেয়েরা জানলো, তাহলে এটাকে কী বলা হলো? লার্নিং এনি টাইম ফ্রম এনিওয়্যার। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্লিপ লার্নিং, যেটা আজকের স্কিলকে অনেক বেশি জোর দিচ্ছে। সেকেন্ড পয়েন্ট আমি আসছি, একটু ছোট্ট করে বলে নিই। সেটা হচ্ছে যে ক্লাস 10-এর পর আমার মনে হলো যে আমি প্লাম্বার হব, আমি ইলেকট্রিশিয়ান হব, কিংবা আমি কিছু একটা ভোকেশনাল কোর্স করব। সেটার কিন্তু গুরুত্ব আগে অনেক ছোটো বলে মনে হতো, আরে ও তো ইলেকট্রিকের মিস্ত্রি, কিংবা ও তো প্লাম্বিং করে। এখন না, ঘরে ঘরে এটার দরকার হচ্ছে, আর সবাইকে ডাকছে, এবং ভালো ফার্নিচার করতে বা ভালো কিছু করতে, সঙ্গে সঙ্গে বা ভালো ইন্টেরিয়ার করতে তাকে ডাকা হচ্ছে। এটা ডাকলে কিন্তু ওই হাতের কাজটা খুব ইম্পর্টেন্ট, ব্রেন আর হাতের সমন্বয় ঘটাতে হবে। যেমন গান গাইলে আপনার গলার সমন্বয় আছে, ব্রেনের সমন্বয় আছে, তেমনি প্লাম্বিংয়ের কাজে বা ইলেকট্রিশিয়ানের কাছে সাবজেক্টের সঙ্গে ব্রেনের এবং হাতের সমন্বয় আছে। এটা যে যত ভালো করতে পারবে সে তত বেশি স্কিল। এই জন্যই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে। আর এই স্কিল এমএসএমই, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং কলেজ সব মিলিয়ে আমরা কিন্তু এই ছেলেটাকে দক্ষ করে দিতে চাইছি। দক্ষতা যদি থাকে সে কিন্তু আর থামবে না, সে যদি কাজ জানে তাকে আপনি নিতে বাধ্য, তার কারণ আপনারও এটাকে ওকে লাগবে। ফলে এটাই হচ্ছে কি আজকে স্কিলের ইম্পর্টেন্স, এবং এই স্কিলের ইম্পর্টেন্স আগের থেকে পাল্টে গেছে, আরও দিন গেলে আরও পাল্টাবে, কিন্তু স্কিল অত্যন্ত জরুরি হয়ে উঠছে। এত সুন্দর করে স্যার বুঝিয়ে দিচ্ছেন, মানে সেই ছোটোবেলার বাধ্য ছাত্রের মতন কিন্তু আমরা শুনছি, আপনারাও শুনছেন। এত সুন্দর এক্সাম্পলগুলো স্যার ক্রিয়েট করছেন। আপনারা রয়েছেন আজকে টিভির ওপারে, পর্দায় যারা রয়েছেন, যদি মনে হয় আপনাদের কোনো কোয়ারিজ রয়েছে, আপনারা দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, শো করছি আমরা, আপনি ফোন করে স্যার এবং ম্যামের সঙ্গে কথা বলতে পারেন, কানেক্ট হতে পারেন। আমি ঠিক এই জায়গা থেকে ম্যামের কাছে আসবো, কারণ দেখুন আমরা তো জানি এর মধ্যে ইন্টার্নশিপ রয়েছে, প্র্যাকটিক্যাল হ্যান্ড বেসড ট্রেনিং রয়েছে। তো শিল্পের বাস্তবিক ক্ষেত্রে আপনি যতই যান না কেন, এই অভিজ্ঞতাটা খুব প্রয়োজন হয়, যেটা স্যার কিছুক্ষণ আগে বলছিলেন। তো এটা যখন আমি আমার সাফল্যের জায়গায় আসবো, তখন এটার কতটা যুক্তিযুক্ত জায়গা রয়েছে ম্যাম, এটাকে যদি একটু বুঝিয়ে দেন আমাকে। যেটা স্যার বললেন কি আমরা এখন থিওরিতে কম, প্র্যাকটিক্যাল বেসড বা এক্সপিরিয়েন্সের লার্নিং উপরে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। স্টুডেন্টরা আমরা এখন অনেকগুলো, আমরা প্রত্যেকটা কলেজেই অনেকগুলো সেন্টার অফ এক্সিলেন্স ল্যাব আছে, মানে নর্মাল যে কারিকুলাম ল্যাব তো আছেই, তার সাথে অনেক ইনভেস্টমেন্ট করে আমরা সেন্টার অফ এক্সিলেন্স ল্যাব, যেমন বশ রেস্টোরেন্ট ল্যাব করেছি, ব্লু স্টার ল্যাব আছে, অ্যাপলতে এআই ইনোভেশন ল্যাব আছে, যেখানে স্টুডেন্টরা হ্যান্ডস অন কাজ করতে পারবে। আমরা স্টুডেন্টদের একটা, যেমন এখন ডিফারেন্ট হ্যাকাথনস হচ্ছে, আমরাও হ্যাকাথনস করাচ্ছি, যেখানে স্টুডেন্টকে একটা প্রবলেম স্টেটমেন্ট আমরা দিয়ে দিচ্ছি। পড়াশোনা পরে থিওরি যখন পড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে ওদেরকে একটা স্কিল বেসড, প্রজেক্ট বেসড লার্নিং, একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, যেখানে 4-5টা স্টুডেন্টের একটা গ্রুপ আছে, প্রজেক্ট উপরে কাজ করছে, একটা মেন্টর আছে ওদের সাথে অ্যাসোসিয়েটেড, যা কোনো প্রবলেম যেভাবে ওনার মেন্টের সাথে কানেক্ট করছেন। ইন্ডাস্ট্রি মেন্টর আছে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অলরেডি, ওনার মেন্টর আছে, ওনারা ওদেরকে সাপোর্ট করছেন কি কীভাবে একটা আইডিয়া, একটা প্রোটোটাইপ হয়ে একটা ফাইনাল প্রোডাক্ট একটা হয়ে যেতে পারে। তো সেই কাজগুলো আমরা যেটা সেন্টার অফ এক্সিলেন্স আছে এখানে করাচ্ছি। এবার যেটা ইন্টার্নশিপ বললেন, আমরা সেকেন্ড ইয়ার থেকে স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপে পাঠাই। ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ মানে আপনি চাকরি করতে যাচ্ছেন, 4 বছরের পরে প্লেসমেন্ট হচ্ছে, তার আগে ওই রকম ইন্ডাস্ট্রিতেই আপনি একটা ছাত্র হয়ে যাচ্ছেন।
যখন আপনি ছাত্র হয়ে যাচ্ছেন তখন আপনি ওখানে শেখা অনেক সুযোগ পাচ্ছেন, ঠিক। আপনি কাজ সেটাই করছেন যেটা কিন্তু ওই লেভেলে কাজ নেই। আপনি যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে যাচ্ছেন, আপনি কিছুটা কাজ করছেন, কিছুটা হ্যান্ডস অন শিখছেন কি ইন্ডাস্ট্রিতে কীরকম কাজ হয়, সেখানে কী করে একটা গ্রুপ হিসাবে আপনি কাজ করতেন, সেখানে আপনি টিম বিল্ডিং শিখছেন, সেখানে আপনি স্কিল শিখছেন। তো আপনি সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস আপনি ক্লাস করছেন, ক্লাস থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, ল্যাবে আপনি কাজ করছেন, আপনি প্রজেক্ট বেস লার্নিং করছেন, অ্যান্ড ইন্টার্নশিপ আপনি সিমিলারলি কিছু আপনি 1 মাস 2 মাস জন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছেন। তাহলে আপনি শিখে যাচ্ছেন কী, যেটা আমি শিখলাম প্র্যাকটিক্যাল কীভাবে ওটা কাজ করা যেতে পারে। আর ইন্টার্নশিপ পরে দেখুন থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের পরে প্লেসমেন্ট হয়ে ওরা ওই ইন্ডাস্ট্রিতেই কাজ করে। তখন যখন 4 বছর পরে ওরা ইন্ডাস্ট্রিতে যায় তখন ওদের জন্য কিছু নতুন জিনিস লাগে না। অ্যান্ড আমরা শুধু কারিকুলাম বেসড ট্রেনিং করাই না, আমরা বিয়ন্ড কারিকুলাম অনেকগুলো টপিক যেটা ইন্ডাস্ট্রি বলছে কি এই টপিকগুলো এখন খুব চলছে, প্রত্যেকটা 6 মাস 7 মাস 8 মাস আন্ডারে একটা টেকনোলজি চেঞ্জ। আপনি সিলেবাস তো 7 মাস 8 মাসে চেঞ্জ করতে পারবেন না, আমরা 2 বছরের ইন্টারভেলে ইন্ডাস্ট্রির সাথে ডিসকাস করে সিলেবাসগুলো চেঞ্জ করাই। কিন্তু 6 মাস 7 মাস 8 মাসে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তার জন্য আমরা বিয়ন্ড কারিকুলাম কনসেপ্ট নিয়ে এসেছি, যেখানে ইন্ডাস্ট্রি থেকে আবার ওই লোকজন আসছে অ্যান্ড স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছে। আফটার মানে আপনার সেমেস্টার এক্সাম হয়ে গেল, নেক্সট সেমেস্টার শুরু হয়ে যাওয়ার আগে যে গ্যাপ আছে সেখানে আমরা বিসিটি ট্রেনিং করাচ্ছি, স্টুডেন্টরা হাতে হাতে কলমে কাজ করছে, অ্যান্ড দেন এই ইন্টার্নশিপ প্রজেক্ট বেসড লার্নিং প্লেসমেন্ট ক্ষেত্রে খুবই সুবিধা করে। অর্থাৎ আপনাদের কাছে মানে দেখুন অনেকের তো রয়েছে মানে আপনি যেটা পছন্দ করেন, অনেকের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলোকেও কিন্তু প্রযুক্তি আপনি বলুন বা আপনার এই নির্দিষ্ট যে সমস্ত ইচ্ছে সেগুলো কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যাই হোক, আমরা আলোচনায় আসবার আগে একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলি। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? স্যার আমি চেতপুর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। ওকে, এখানে ট্যাক্সেশনের ব্যাপারে কি পড়াশোনা করানো হয়? ইনকাম ট্যাক্স, জিএসটি, আচ্ছা, আর ট্যাক্সেশন নিয়ে একটু ইন্টারেস্ট আছে। তা এখানে তো দেখলাম সিভিল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, আর্টস, আমি এগুলো তো স্যারেরা বলছেন, ম্যামরা বলছেন। সুতরাং এখানে কি ওই যদি কমার্সের সাবজেক্টে ট্যাক্সেশন নিয়ে ওটা তো আমার মেয়ে জিএসটি কমপ্লিট করে এখন ট্যাক্সেশন নিয়ে পড়ছে, এখানে কি হায়ার স্টাডিজ করানো হবে ট্যাক্সেশন নিয়ে, ইনকাম ট্যাক্স, জিএসটি? ওকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা উত্তর দিচ্ছি। ট্যাক্সেশন জিএসটি নিয়ে হায়ার স্টাডিজ যদি করতে চাই কিভাবে করবো স্যার, এটাই জিজ্ঞাসা রয়েছে দর্শক। হ্যাঁ, ট্যাক্সেশন, নমস্কার, আপনার প্রশ্ন ঠিকই আছে। যে ধরুন আমি ট্যাক্সেশন নিয়ে পড়াশোনা করতে চাই, তো স্বাভাবিকভাবেই আমাকে প্রথমে বিকমে ভালো রেজাল্ট করতে হবে, কমার্সে ভালো রেজাল্ট করতে হবে, কিংবা আমি সরাসরি ট্যাক্সেশনের অনেকগুলো সার্টিফিকেট কোর্স আছে সেটাও করতে পারি। কিন্তু ডিগ্রি কোর্স বা ডিগ্রি কোর্সের পরে এগুলো যদি করা হয় এটাকে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এবং এখানে ভ্যালু অ্যাড করছেন, আপনি অ্যাকচুয়ালি ভ্যালু ক্রিয়েট করছেন নিজের, এবং সেই ভ্যালু ক্রিয়েশনের জন্য আপনি একটা নির্দিষ্ট আপনার র্যাঙ্কিংয়ের অনুযায়ী আপনি দেখবেন সার্চ করে যে অনেক জায়গায় ট্যাক্সেশন পড়ানো হয়, সেখানে আমি নাম বলবো না কোনো ইনস্টিটিউটের, কিন্তু আপনি খোঁজ নেবেন, নিয়ে দেখবেন যে টপ থেকে যারা যারা আছে তাদের অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশন হয়, ওই এন্ট্রান্স এক্সামিনেশনগুলোকে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাই করবার পরে আপনাকে ওরা ডাকবে, ইন্টারভিউ দিয়ে আপনি করবেন। কিন্তু ইটস এ ভেরি গুড সাবজেক্ট, ডিমান্ডেড সাবজেক্ট, এবং এটা করতে পারলে আপনি ট্যাক্স বা ইত্যাদি যে কনসালটেন্সিও করতে পারেন, সেটা পরবর্তীকালে অনেক অর্থ উপার্জনের রাস্তা প্রশস্ত করে দেয়। এটা ইঞ্জিনিয়ারিং পড়েও করা যায়, এটা সায়েন্স পড়েও করা যায়, এটা কমার্স পড়েও করা যায়। তাহলে শুনে নিলেন আপনারা, যাদের যা জিজ্ঞাসা আছে আপনারা ডেফিনেটলি, আবারও বলছি, হেল্পলাইন নাম্বারে টেলিফোন করে যেমন প্রশ্ন সেখানে সরাসরি করতে পারেন, এছাড়াও আমাদের এই লাইভ অনুষ্ঠান চলাকালীন যে নাম্বার লিঙ্ক করছে আপনাদের সামনে সেখানে ফোন করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি যখন আমার নিজেকে শেপ করছি কেরিয়ারের জন্য, এটা স্যার কতটা যথোপযোগ্য জায়গা, এটাকেও নজর রেখে আমরা যখন এগোই? এইটা আমি বলছি, এটা আমি কেন কি এটা প্রায় দেখেছি যখন ক্লাস 12-এ যে স্টুডেন্টরা গার্জেনের সাথে আসে, গার্জেনদের কমপ্লেন থাকে আমার ছেলেটা খুব ক্রিকেট খেলে, সব সময় মাঠে থাকে, খুব তো গিটারই বাজায়, গিটার। তো গার্জেনদেরকে আমি প্রত্যেকটা মানে ইভেন্ট যখনই আমি যাই কোনো চ্যানেল আমি এটাই বলি, স্টুডেন্টদের যে হবিজ আছে ওকে প্লিজ আপনারা স্টপ করে দেবেন না। কেন 4 বছরে ও তো স্কিল তো পড়ছে, পড়াশোনা করছে, কিন্তু তার সাথে যেটা ভালো লাগা জিনিসটা আছে, হবি যেটা ওর মধ্যে আছে, সেটাও এক্সপ্লোর করতে দিন।
একটা 360 ডিগ্রি যখন পর্যন্ত ওভারঅল গ্রুমিং হবে না স্টুডেন্টের মধ্যে, স্টুডেন্ট একটা ভালো নাগরিক হতে পারবে না, ভালো স্টুডেন্ট হতে পারবে না, অ্যান্ড সমাজ জন্য কিছু করতে পারবেন না। মানে অল বলে না কি অল ইয়ে মেক্স এ ডাল বয়, জ্যাকা ডাল বয়। তো ওকে শুধু আপনি পড়াশোনা তো নিশ্চয়ই করবে, ও তো ইঞ্জিনিয়ারিং নিচ্ছে বা যেই কোর্সে নিচ্ছে, পড়াশোনা করার জন্য আছেই, আমরা তো পড়াশোনা করাবো, ও করবেই, কিন্তু ওর সাথে ওর গ্রুমিংটা যে দরকার, খুবই দরকার আছে। ইনফ্যাক্ট আপনি যখন ফাইনাল ইন্টারভিউতেও যায়, ইন্টারভিউরাও কিন্তু ও পুরো 360 ডিগ্রি কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখে। তো আমরা জেএস প্রত্যেকটা কলেজে আমরা অনেকগুলো স্টুডেন্ট ক্লাব আছে, আপনার স্পোর্টস ক্লাব থেকে আরম্ভ করে মিউজিক ক্লাব, ডান্স ক্লাব, এখন তো ফ্যাশন শো যেটা হচ্ছে তার নিয়ে একটা ক্লাব আছে, ডিফারেন্ট ক্লাব, সায়েন্স ক্লাব আছে, টেকনোলজি ক্লাব, রোবোটিক্স ক্লাব, সেটা তো আছেই। তার সাথে সাপোজ একটা স্টুডেন্ট খুব ভালো আঁকে, তার জন্য একটা আঁকার জন্য একটা ক্লাব আছে, যেখানে টিচাররা আছে যারা ওকে গ্রুম করছে। কেউ স্টুডেন্ট মিউজিকে খুব ভালো আছে, ভায়োলিন খুব সুন্দর বাজায়, তো তার জন্যও ক্লাব আছে, সেখানে ওকে গ্রুমিং করতে হয়। কারণ যখনই স্টুডেন্ট ভিতর থেকে খুশি থাকবে না, তখনই ওর পুরো কনসেন্ট্রেশনটা ফুল এফার্ট দিয়েও পড়াশোনার মধ্যে লাগাবে। যদি ভিতর থেকে খুশি না থাকে, তাহলে আপনি দেখবেন ও পড়াশোনাতেও খুব ডাল হয়ে যায়। আমরা প্রায় দেখেছি যে স্টুডেন্ট ক্রিকেটে ভালো খেলে অ্যাওয়ার্ড বা লরিয়েল নিয়ে আসে কলেজের জন্য, সেটা কিন্তু কলেজে আসার পরে, কলেজে যখন সেমেস্টার এক্সাম, সেখানেও টপ করছে, অ্যান্ড প্লেসমেন্টটাও ভালো জায়গায় 4টে-5টে চাকরি নিয়ে চলে গেছে। তো এই ভিতরে সেলফ গুড ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কোনোদিনই নষ্ট করে দেবে না। অ্যান্ড তার জন্য আমাদের জেএসএ প্রত্যেকটা কলেজে খুব ফ্লারিশিং আপনার গ্রাউন্ড আছে, স্পোর্টস গ্রাউন্ড আছে, যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন থেকে ইনডোর থেকে শুরু করে, আপনার আউটডোর থেকে শুরু করে ইনডোরে আপনার চেস, ক্যারাম, নানা রকম আপনার ওখানে সুযোগ। আমি একজন দর্শক বন্ধু রয়েছেন, যেহেতু কানেক্ট করেছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নিয়ে আমি আপনার কাছে ফিরছি আবার। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওই তো কাকদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি বলছি আমার ছেলে বছর এইচএসে সায়েন্স থেকে 86% নাম্বার পেয়েছে। খুব ভালো, কনগ্রাচুলেশন। ওর ইচ্ছে বায়োটেকনোলজি নিয়ে পড়া, এরকম মানে এর ভবিষ্যৎ কি, আর কিভাবে প্লেসমেন্ট হয় ইত্যাদি যদি বলেন। ঠিক আছে, আমি আপনি শুনতে থাকুন টেলিভিশনে, আমরা উত্তর দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, স্যার। প্রথম কথা 86 পাওয়ার জন্য আপনার ছেলেকে ধন্যবাদ, 86% পাওয়ার জন্য, কারণ ভালো পড়াশুনো করেছে বলেই পেয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাইছে, ওটা এখন খুব ডিমান্ডেড সাবজেক্ট, বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স, সায়েন্সের এই যে 3টে সাবজেক্ট, যেটা বায়ো সঙ্গে যুক্ত, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, দুটোই বায়ো আছে দেখবেন, এবং জেনেটিক্স হচ্ছে জেনেটিক্যাল সায়েন্সের উপরে। এই 3টে কোর্সেরই খুব ডিমান্ড আছে, এগুলো অনেক বড় বড় কলেজে পড়ানো হয়, আবার এর কিছু ইঞ্জিনিয়ারিংয়েরও আছে, বিটেকও আছে, আবার কিছু সায়েন্সও আছে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এগুলো করার পরে ও সবথেকে বড় কথা হচ্ছে ওকে বিএসসিতে থেমে গেলে হবে না, ওকে বিএসসি এবং এমএসসি দুটোই করতে হবে। এটা কেন বলছি, এখন বিএসসি, এই প্রসঙ্গে একটা পয়েন্ট আপনি বলে নিন, তাহলে সুবিধা হবে। বিএসসি এবং বিএসসির বিভিন্ন শাখা এখন 3 বছরের জায়গায় 4 বছর হয়ে গেছে, এবং 4 বছর হচ্ছে কেন, একটা অনার্স হয়েছে, আর 3 বছরের মাথায় ও এক্সিট করতে পারে, দিয়ে ও নর্মাল বিএসসি করে ও 2 বছর এমএসসি করতে পারে। আর যদি 4 বছর হয়, তাহলে 4 বছর প্লাস 1 বছরে এমএসসি, আইদার এমএসসি আর হচ্ছে গিয়ে এমএসসি উইথ রিসার্চ, দুটো পার্ট আছে, এবং এটাও একটা শেষ করতে হবে এবার। হ্যাঁ, আমাদেরকে এবার শেষ করতে হবে, আপনি একটু সংক্ষেপে জাস্ট বলে দিন। আচ্ছা, আমি আপনার অ্যানাউন্সমেন্টও রয়েছে স্যার। হ্যাঁ, এইখানে আমি এটা বলছি যে আমরা পরবর্তীকালে এই ব্যাপারে আরও তাহলে আলোচনা করব একদম, কিন্তু আপনি আমাদের কলেজে আসুন, আমরা গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এলে আমরা ওখানে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো। এক্স্যাক্টলি, দেখুন আমি আরও বলে দিচ্ছি, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন করুন। এবং স্যার, আমি একদম শেষ করার মধ্যে 30 সেকেন্ডস হয়তো আমি আর সময় পাবো, যে অ্যানাউন্সমেন্ট জেআইএস গ্রুপের তরফ থেকে আপনি বলছিলেন। না, আমার অ্যানাউন্সমেন্ট মানে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান হয়, যেটা জেআইএস এডুকেশন এক্সপো, এবং যেখানে আমরা উচ্চ মাধ্যমিকের প্রতিটি স্ট্রিমে 5 জন করে প্রথম যা স্থানাধিকারী, তার মানে সেটা 10 জন হতে পারে, 12 জন হতে পারে, বা প্রথম 5 জনের যা স্থান আছে 3টে স্ট্রিমে, সে তাদের, এবং প্রথম 10 জন যারা উচ্চ মাধ্যমিকে পেয়েছে তাদের, তো এদেরকে আমরা পুরস্কৃত করি। এটা আগামী 22 তারিখ এবং 23 তারিখে ধনধান্য অডিটোরিয়ামে হচ্ছে।
প্রত্যেক স্কুলের কাছেই চিঠি গেছে। আমি স্কুলেদের দিদিমণিদের বা বড় দিদিমণিদের বা প্রিন্সিপালদের বলছি, আপনারা এই চিঠি অনুযায়ী ওই নামের লিস্ট পাঠালে আমরা তাদের কাছে চিঠি পাঠাবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব। ফলে এই অ্যানাউন্সমেন্টটা আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করলাম। জ্যাজ গ্রুপে 39 ইনস্টিটিউশন সবাই ওখানে থাকবে। যে কাউন্সিলিং আমি বলছিলাম, আপনি যদি প্রত্যেকটা কলেজে না যেতে পারেন ওই প্ল্যাটফর্মে আসুন, সেখানে আমরা সবাই থাকবো কাউন্সিলিং ফ্যাসিলিটির জন্য। চলুন, আমি এই আধ ঘন্টায় তো দেখুন সমস্ত বিষয় আলোচনার জায়গায় সম্ভব নয়। আমি আবারও বলবো স্যার এবং ম্যামকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে সরাসরি আপনারা কানেক্ট করুন। আর আজকে যেমনটা অনুষ্ঠান করলাম, আগামী দিনে আরও বিস্তর অনুষ্ঠান হবে। প্রত্যেক সময় আপনাদের সামনে তুলে ধরবো তাদের নতুন ভাবনা চিন্তা এবং আপনাদের সুবিধে কোন জায়গায় নিয়ে গিয়েছে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ জানি। নমস্কার। নমস্কার।